হ্যালো এভরিওয়ান, সবার কি অবস্থা? তো সবাইকে ওয়েলকাম আমাদের কনসেপচুয়াল সিরিজের এপিসোড 3-তে। তো আজকে আমরা যেটা নিয়ে পড়াশোনা করব সেটা হচ্ছে আয়নীকরণ শক্তি লাইক নেভার বিফোর। তো আমি এটা টাইটেলই দিছি হচ্ছে এইটা, আয়নীকরণ শক্তি লাইক নেভার বিফোর। আমরা এখানে আয়নীকরণ শক্তির খুবই বেসিক থেকে একদম জিরো থেকে পড়বো এরকম না। আমি ধরে নিচ্ছি তুমি আয়নীকরণ শক্তি সম্পর্কে একটু না একটু অলরেডি পড়াশোনা করে আসছো। অ্যান্ড আজকে আমরা আয়নীকরণ শক্তি থেকে এমন কিছু জিনিসপাতি দেখব যেটা হয়তো তুমি আগে অত একটা ভালো করে চিন্তা করো নাই আর কি। তো বা তোমাদের বইতে হয়তো ডিরেক্টলি নাই, বাট পরীক্ষায় আবার আসতে পারে এবং জিনিসটা তুমি ভালো করে ফিল করতে পারবা। তো আসো আমার সাথে আমরা শুরু করতে পারি। তো ফার্স্টে তোমাদের জন্য আমি আয়নীকরণ শক্তির একেবারে বেসিকটা তোমাদের একটু রিভাইজ করাই দিলাম। যে ফার্স্টেই তোমাকে সংজ্ঞাটা বলা আছে। আয়নীকরণ শক্তি মানে একটা মৌল আছে, ধরো এই মৌল থেকে তুমি যদি একটা ইলেকট্রনকে বের করতে চাও, একটা মৌল আছে ওর মধ্যে তো অনেক ইলেকট্রন আছে, তুমি যদি ওর মধ্যে থেকে একটা ইলেকট্রন বাইর করতে চাও, এইতে তোমার যেই এনার্জিটা দেওয়া লাগবে, ধরো একটা মৌল আছে সোডিয়াম, ওর মধ্যে কি 11টা ইলেকট্রন আছে না? 11টা ইলেকট্রন আছে। এখন তুমি যদি ওর থেকে একটা ইলেকট্রন বের করতে চাও, ও কি দিতে চাবে তোমাকে কখনো? অবশ্যই দিতে চাবে না। অবশ্যই তোমার এক্সট্রা একটা এনার্জি দেওয়া লাগবে, যার ফলে ও তোমাকে ইলেকট্রনটা দিবে। বুঝছো? এটাই আয়নীকরণ শক্তি। যে তুমি যদি একটা পরমাণু থেকে তুমি যদি একটা ইলেকট্রন বের করতে চাও, তাহলে হচ্ছে আমরা যে এনার্জিটা দিতে হবে সেটাই হচ্ছে আয়নীকরণ শক্তি, ইলেকট্রন বের করতে যেই শক্তিটা লাগে। বুঝছো? তো সংজ্ঞা লেখার টাইমে আমরা অলওয়েজ যেহেতু মোল নিয়ে কথাবার্তা বলি কেমিস্ট্রিতে, তাই আমরা একটা দুইটা এভাবে না বলে এক মোল বলি আর কি। তো এই কথাটাই তোমাকে এখানে লেখানো হয়েছে যে একটা পরমাণু থেকে তুমি যদি হচ্ছে ওকে ইলেকট্রন সরায় ওর থেকে ইলেকট্রন নিতে চাও, তাইলে তোমার যে এনার্জিটা দেওয়া লাগবে ওটাই হচ্ছে গিয়ে তোমার আয়নীকরণ শক্তি। এখন একটা কথা আছে, দুইটা জিনিস আছে, একটা হচ্ছে প্রথম আয়নীকরণ শক্তি, একটা দ্বিতীয় আয়নীকরণ শক্তি, তৃতীয় আয়নীকরণ শক্তি। ভাইয়া এইটার অর্থটা কি? তোমরা হয়তো আয়নীকরণ শক্তি মানে জানো, বাট প্রথম দ্বিতীয় তৃতীয় আয়নীকরণ শক্তি মানে কি এইটা হয়তো জানো না অনেকে। প্রথম আয়নীকরণ শক্তি মানে একটা পরমাণু থেকে একটা বা প্রথম ইলেকট্রনটা বাইর করতে যে শক্তি লাগে ওইটা। দ্বিতীয় আয়নীকরণ শক্তি মানে ওর থেকে দ্বিতীয় ইলেকট্রন বাইর করতে যে শক্তি লাগে ওইটা। তৃতীয় আয়নীকরণ শক্তি মানে ওর থেকে তৃতীয় ইলেকট্রন বাইর করতে যে শক্তি লাগে ওইটা। যেমন ধরো তোমাকে যদি বলি সোডিয়াম থেকে আমি যদি একটা ইলেকট্রন বের করে সোডিয়াম প্লাস বানাইতে চাই, তাহলে আমার যেই শক্তি লাগবে সেটা হচ্ছে প্রথম আয়নীকরণ শক্তি। এখন তুমি যদি সোডিয়াম প্লাস থেকেও আরও একটা ইলেকট্রন বের করে ওকে সোডিয়াম 2+ বানাইতে চাও, এইটাকে বলবো দ্বিতীয় আয়নীকরণ শক্তি, কারণ এখানে আরও অনেক বেশি এনার্জি লাগবে। ধরো সোডিয়ামের 11টা বাচ্চা ছিল, ও একটা বাচ্চা দিয়ে দিছে তোমাকে, তাও তোমার শক্তি লাগছে। একটা বাচ্চা অলরেডি ওর নাই, 10টা আছে এখন। এর মধ্যে দ্বিতীয় যদি আরও একটা নিয়ে যেতে চাও, ও কি এত সহজে দিবে বলো তো? অবভিয়াসলি এত সহজে কখনো দিবে না তোমাকে, কোনো সম্ভাবনাই নাই, তাই না? সেমভাবে তুমি যদি ওকে দিয়েও ফেলো অনেক এনার্জি প্রয়োগ করে, এখন ওর কাছে আসে হচ্ছে 9টা বাচ্চা, এইখান থেকেও তুমি যদি আরও একটা নিয়ে যেতে চাও, তাইলে তোমার দিতে হবে আরও অনেক 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 বেশি এনার্জি, যেটাকে আমরা বলবো তৃতীয় আয়নীকরণ শক্তি। তো স্বাভাবিকভাবেই প্রথম আয়নীকরণ শক্তি একটু কম হবে, দ্বিতীয়টা আরও বেশি হবে, তৃতীয়টা আরও বেশি হবে, এরকমভাবে জিনিসটা আগাবে আর কি। তো আশা করি তোমরা সবাই প্রথম দ্বিতীয় এবং তৃতীয় আয়নীকরণ শক্তি বলতে কি বোঝায় এটা তোমরা বুঝে ফেলছো। তাহলে আসো আমরা আগাইতে পারি। এরপরে আমাদের প্রথম কোশ্চেনই হচ্ছে এটা, দ্বিতীয় আয়নীকরণ শক্তি কেন প্রথমটা থেকে বেশি হয়? আমি তো তোমাকে বাংলা কথায় বুঝাইলাম এভাবে যে তোমার কাছে অলরেডি 11টা বাচ্চা ছিল, একটা দিতে গেছে তাতেই তোমার অনেক এনার্জি লাগছে, দ্বিতীয় আবার আরেকটা বাচ্চা নিয়ে যেতে হলে তোমার আরও অনেক বেশি এনার্জি দেওয়া লাগবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু আমরা এখানে ব্যাখ্যাটা কিভাবে দিব সেটা আমরা এখন দেখার চেষ্টা করি। ধরো ম্যাগনেসিয়াম থেকে একটা ইলেকট্রন নিলাম, ম্যাগনেসিয়াম প্লাস বানাচ্ছি। ম্যাগনেসিয়াম প্লাস বানাতে তোমার এনার্জি দেওয়া লাগে কত? 738 কিলো জুলের মতো। আর ম্যাগনেসিয়াম প্লাস থেকে যদি আরও একটা ইলেকট্রন সরাইতে চাও, মানে দ্বিতীয় আয়নীকরণ শক্তি যেটা, এইটা হচ্ছে অলমোস্ট 1450। কই 738 আর কই 1450, অলমোস্ট কি ডাবল না? অলমোস্ট ডাবল কিন্তু। সো স্বাভাবিকভাবেই এখানে কিন্তু তোমার অনেক বেশি শক্তি লাগবে। কোশ্চেনটা এটাই যে কেন বেশি শক্তিটা লাগবে সেটাই আমরা পরের পৃষ্ঠায় ব্যাখ্যা করছি। আসো দেখো, ম্যাগনেসিয়ামের মধ্যে 12টা প্রোটন ছিল, 12টা ইলেকট্রন ছিল, শুধু ম্যাগনেসিয়াম যেটা, শুধু ম্যাগনেসিয়ামের মধ্যে 12টা প্রোটন 12টা ইলেকট্রন। প্রোটনরা কি করে বলো তো? প্রোটনরা মাঝখানে বৈশা থাকে আর বাহিরে হচ্ছে ইলেকট্রনগুলো ঘোরাফেরা করে, তাই তো? এই যে মাঝখানে নিউক্লিয়াস যেটা, নিউক্লিয়াসের মধ্যে কি করে? প্রোটনরা ঘোরাফেরা করে, প্রোটন এবং নিউট্রন দুটাই থাকে ওখানে।
আর বাহিরে ইলেকট্রন ঘোরাফেরা করে। তো তুমি বলো 12টা প্রোটনের কাজ কি? 12টা ইলেকট্রনের দেখভাল করা, তাই না? 12টা প্রোটনের কাজ হচ্ছে 12টা ইলেকট্রনকে দেখভাল করা। 12টা প্রোটনের কাজ হচ্ছে 12টা ইলেকট্রনকে দেখভাল করা। ওকে, এখন 12টা প্রোটন যখন 12টা ইলেকট্রনকে দেখভাল করতেছে সবাই ঠিকঠাক আছে কি না, তখন কিন্তু তুমি ওর মধ্যে থেকে একজনকে চুপ করে চুরি করে নিয়ে চলে যাওয়া কিন্তু সহজ। 12 জন মিলে 12 জনকেই দেখভাল করা একটু বলতে পারো কষ্টকর। 12 জন মিলে 12 জনকে দেখভাল করতেছো, একটু কষ্টকর। তাই হঠাৎ করে যখন একজনকে নিয়ে চলে যাবা খুব বেশি এনার্জি কিন্তু লাগবে না। কিন্তু যখন একজন চলে গেল, এখন তো সে হয়ে গেল ম্যাগনেসিয়াম প্লাস। ওর মধ্যে এখন কি আছে? ওর মধ্যে আছে হচ্ছে এখন 12টা প্রোটন 11টা ইলেকট্রন। প্রোটনের তো আর কোনো চেঞ্জ হয় না, ইলেকট্রন একটা কমে গেল। এই যে ইলেকট্রন কমে গেল, এখন 12টা প্রোটন মিলে 11 জনকে দেখভাল করতেছে, তাই আরও একটু সতর্ক থাকবে। আরও একটু কি থাকবে? অনেক বেশি সতর্ক থাকবে। কিন্তু স্বাভাবিক না এটা? আরও বেশি সতর্ক থাকবে। যখন 12 জন মিলে 11 জনকে দেখভাল করতেছে, সবাইকে কন্ট্রোলে রাখতেছে, এটা কিন্তু আরও একটু ভালোভাবে ওরা কন্ট্রোলে রাখতে পারবে। তাই এর মধ্যে থেকেও আরেকজনকে চুরি করাটা কিন্তু তোমার জন্য অনেক কী হবে? অনেক কঠিন হবে, অনেক বেশি এনার্জি লাগবে। এক্স্যাক্টলি এই কথাটা এখানে বলা। প্রথমে প্রোটন ইলেকট্রন সেম সংখ্যক ছিল, তাই একটা ইলেকট্রনকে সরাইতে খুব বেশি এনার্জি লাগে নাই। কেন এনার্জি লাগে না? কারণ 12 জন মিলে 12 জনকে দেখভাল করতেছে, একটাকে চুরি করা খুব একটা প্যারা না। বাট যখন আরও একটা কমে গেল, তখন 12টা প্রোটন মিলে 11 জনকে আরও শক্ত করে টাইট করে ধরে বেঁধে রাখছে আর কি, যে এবার একটা যে হারাইলাম আরেকটারে আমি যাইতে দিবই না, আরেকটারে আর কোনো বাচ্চা আমি হারাইতে চাই না, এরকম আর কি। তখন কি করতে হবে? তখন ও একদম ভালো মতোকে আটকায় রাখবে, যার ফলে দ্বিতীয় আয়নীকরণ শক্তি যদি করতে যাও, মানে দ্বিতীয় ইলেকট্রন বের করতে যাও, অনেক অনেক বেশি এনার্জি দেওয়া লাগবে। ঠিক এই কারণেই দ্বিতীয় এনার্জিটা অনেক বেশি হয়। এটাই আমি লিখছি এখানে, যে এই প্রোটনগুলো ইলেকট্রনগুলোকে পূর্বের থেকে বেশি শক্তি প্রয়োগ করে আটকে রাখতে চায়, যেহেতু ইলেকট্রন কমে গেছে। তাই অবশ্যই ওর থেকে ইলেকট্রন বের করতে হলে তোমার অনেক বেশি এনার্জি দেওয়াটা লাগবে। ঠিক আছে, তো এই ব্যাখ্যাটা তুমি নিজের মতো করে লিখে ফেলতে পারো আর কি। তো এইটা মেইনলি হচ্ছে কলেজের পরীক্ষায় তো আসেই সবসময় এসএসসিতেও তোমাদের এই জিনিসটা জেনে রাখা উচিত। কোনো ক্যাডেট কলেজ বা কোনো কলেজে কোনো স্কুলে চলে আসতে পারে আর কি। বুঝছো কথাটা? এজন্য দেখাই দিলাম। এরপরে দেখো একটা কোশ্চেন, নিম্নলিখিত স্পেসিসগুলোর মধ্যে প্রথম আয়নীকরণ শক্তির ক্রম কি? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এখানে 3টা জিনিস আছে। একটা হচ্ছে শুধু অক্সিজেন একটা। আচ্ছা, আমরা এখানে হিসাবের সুবিধার্থে এখানে O2 ধরে বিবেচনা করার দরকার নেই, তাইলে কঠিন লাগতে পারে। O2 ধরেও করা যাবে, চাইলে করতে পারো, খুব একটা প্রবলেম নেই। বাট আমরা O2 ধরেই করি, সমস্যা নেই। আসো, O2 মানে কি? শুধু O2 মানে কিন্তু ওর মধ্যে কয়টা ইলেকট্রন আছে বলতে পারবা? 8টা না 16টা? O2 না, তাহলে 16টা প্রোটন 16টা ইলেকট্রন, 16টা প্রোটন 16টা ইলেকট্রন, এরকমভাবে জিনিসটা আছে শুধু O2-তে। আর যখন সেটা O2 প্লাস হয়ে গেল, তখন কিন্তু ওর মধ্যে আসলে 16টা প্রোটনই আছে, কিন্তু ইলেকট্রন কিন্তু এখন 15টা। তুমি যদি O2 মাইনাসের কথা চিন্তা করো, তাইলে কিন্তু ওর মধ্যে এখন কি আছে? 16টা প্রোটন তো আছেই, কিন্তু ওর মধ্যে ইলেকট্রন আছে কিন্তু একটা বেশি। এখন তুমিই বলো আমাকে, কার থেকে ইলেকট্রন বের করতে তোমার অনেক বেশি শক্তি দেওয়া লাগবে? অবভিয়াসলি 16 জন মিলে 15 জনকে দেখভাল করতেছে, মানে কিন্তু অনেক ভালোভাবে লক্ষ্য রাখতে পারতেছে সবার দিকে, তাই ওর থেকে ইলেকট্রন বের করা তোমার সবচেয়ে কঠিন হবে। দ্বিতীয় থেকে থাকবে 16 জন মিলে 16টা ইলেকট্রনকে দেখভাল করতেছে, এটা তুলনামূলক সহজ হবে। আর এইটাই কিন্তু 16 জন মিলে 17 জনকে দেখভাল করতেছে, তাই মাঝখান দিয়ে একজনকে টান দিয়ে বের করে আনা অনেক সহজ হবে। সো অবভিয়াসলি প্রথম আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি ওর হবে, সেকেন্ডে হচ্ছে এইটা, থার্ড এইটা। এবং উত্তরও কিন্তু আমি কি দিছি? এইটাই দিছি। দেখছো, প্লাসেরটা সবচেয়ে বেশি, দেন হচ্ছে নিউট্রালটা, অ্যান্ড দেন হচ্ছে নেগেটিভটা। এটাই আমাদের উত্তর। খুবই সুন্দর একটা কোশ্চেন। এটা এইচএসসি লেভেলের হইলেও তোমাদের কিন্তু ব্যাখ্যা দিয়ে এটা করে ফেলা যায়, নতুন কিছুই কিন্তু শিখায় নেই, জাস্ট তোমাদের লেভেলের ব্যাখ্যা দিয়েই করে ফেলা যায়। ওকে, এরপরে আমাদের কি কোশ্চেন আছে? এরপরে আমাদের মনে হয় ব্যতিক্রম, রাইট। এরপরে হচ্ছে আমাদের ব্যতিক্রম সম্পর্কে কিন্তু আমরা অলরেডি খুব ভালো করে জানি। ব্যতিক্রম কখন হয়? যখন কোনো একটা অরবিটাল অর্ধপূর্ণ হয় বা পরিপূর্ণ হয়। আমরা জানি অর্ধপূর্ণ বা পরিপূর্ণ এটা বেশি কি হয়? স্থিতিশীল হয় না? বেশি কি হয়? অর্ধপূর্ণ এবং পূর্ণ মানে হচ্ছে এটা কি হয়? বেশি স্থিতিশীল হয়। এটা হয় হচ্ছে তোমার বেশি স্থিতিশীল।
তাই না? তো স্থিতিশীল যদি হয় তাহলে তাহলে কি বলতে পারি, যদি বেশি স্থিতিশীল হয় তাইলে ওর থেকে ইলেকট্রন বের করাটা কঠিন না। ও তো নিজে স্থিতিশীল আছে, ও কি চাবে সহজে আরেকজনকে দিতে? চাবে না, অনেক বেশি এনার্জি দেওয়া লাগবে। এখন দেখো আমরা নর্মালি কি জানি যে বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তি বাড়ে, উপর থেকে নিচে গেলে আয়নীকরণ শক্তি কমে, এটাই তো জানতাম। বাম থেকে ডানে গেলে বাড়ে, উপর থেকে নিচে গেলে কমে, এটাই আমরা কিন্তু নর্মালি জানতাম। কিন্তু এখন খেয়াল করো একটু ব্যতিক্রম হয়ে যায় নাইট্রোজেন এবং অক্সিজেনের ক্ষেত্রে। নাইট্রোজেন এবং অক্সিজেনের মধ্যে বাম থেকে ডানে যাচ্ছি, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, বাম থেকে ডানে যাচ্ছি হিসাবে কিন্তু অক্সিজেনের বেশি হওয়ার কথা। বাম থেকে ডানে যাচ্ছি অক্সিজেনের বেশি হওয়ার কথা, নর্মাল নিয়ম অনুসারে এটাই হওয়ার কথা। কিন্তু দেখা যায় নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাসে অর্ধপূর্ণ আছে, পি অরবিটালে থাকতে পারে 6 জন, আছে 3 জন, মানে অর্ধপূর্ণ কিন্তু। সো স্থিতিশীল আছে, স্থিতিশীল মানে ও কিন্তু সহজে ওর থেকে কোনো ইলেকট্রন নিয়ে যাইতে দিবে না, নিয়ে যেতেও দিবে না, এক্সট্রা নিতেও তো চাবে না, নিয়ে যেতেও দিবে না, এক্সট্রা নিতেও চাবে না। সো যেহেতু ও তোমাকে ইলেকট্রন দিচ্ছে না সহজে, তাহলে ওর এনার্জি কিন্তু বেশি লাগবে, এজন্যই তো ব্যতিক্রম। তাহলে নাইট্রোজেন আর অক্সিজেনের মধ্যে এটা হওয়ার কথা থাকলেও নাইট্রোজেনেরটা কী হবে আসলে দিন শেষে বেশি হবে। বুঝছি। সেমভাবে তুমি যদি চিন্তা করো ফসফরাস এবং সালফারের কথা, ফসফরাস এবং সালফারেও কিন্তু একই ব্যতিক্রমটা হয়, হিসাবে কিন্তু সালফারের বেশি হওয়ার কথা। কারণ কি সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, সিলিকন, ফসফরাস, সালফার, বাম থেকে ডানে গেলে সালফারের বেশি হওয়ার কথা। কিন্তু দেখা যায় এখানে ফসফরাস হচ্ছে গিয়ে তোমার অর্ধপূর্ণ, আর সালফার এখানে অর্ধপূর্ণ না। সো এখানেও ফসফরাসেরটাই বেশি হবে, ও তোমাকে সহজে ইলেকট্রনটা দিতে চাবে না, যেই কারণে ফসফরাসের কিন্তু আয়নীকরণ শক্তিটা বেশি হয়। এটা একটা ব্যতিক্রম। এখন একটু মজার জিনিস খেয়াল করো, নাইট্রোজেনের এবং অক্সিজেন যেরকম ব্যতিক্রম দিছে, ফসফরাস আর সালফারও এক্স্যাক্টলি সেম পরিমাণ ব্যতিক্রম দিছে। একটু কি প্যাটার্ন লক্ষ্য করা যায়? খেয়াল করে দেখো তো, নাইট্রোজেন আর ফসফরাস কিন্তু একই গ্রুপে অবস্থিত, গ্রুপ 15 মৌল। সেমভাবে অক্সিজেন আর সালফারও কিন্তু একই গ্রুপে অবস্থিত। তাই ওদের দুজনের মধ্যে যেই ব্যতিক্রমটা হয়েছে, ফসফরাস এবং সালফারের ক্ষেত্রেও এক্স্যাক্টলি সেম ব্যতিক্রমটা হয়েছে। বুঝছো কাহিনীটা? তার মানে ওর মধ্যে যেই ব্যতিক্রম, ওর মধ্যে একই ব্যতিক্রম। এইটা তোমাদের বইতেই আছে, সবাই জানো। এইটা কি সবাই জানো? না জানলে এখন শিখলাম। বুঝছো কথাটা? গ্রুপ 15 এবং গ্রুপ 16 একই টাইপের ব্যতিক্রম। সেমভাবে তুমি যদি বেরিলিয়াম এবং বোরনের কথা চিন্তা করো, এখানেও বোরনের বেশি হওয়ার কথা, কারণ লিথিয়াম, বেরিলিয়াম, বোরনের বেশি হওয়ার কথা, কিন্তু বেরিলিয়ামের বেশি হয়। কেন? কারণ বেরিলিয়াম এখানে ইলেকট্রন বিন্যাসে পরিপূর্ণ, ওদের যে 2s অরবিটালটা একদম ফুল মানে কি একদম পরিপূর্ণ, তার মানে এটা স্থিতিশীল। সো ও কিন্তু সহজে ইলেকট্রনটা দিতে চাবে না, যে কারণে ওরও আয়নীকরণ শক্তিগত অনেক বেশি, ও তোমাকে সহজে ইলেকট্রন দিতে চাবে না, যেই কারণে ওর আয়নীকরণ শক্তিটা বেশি হবে। এক্স্যাক্টলি সেমভাবে ম্যাগনেসিয়াম আর অ্যালুমিনিয়ামের ক্ষেত্রেও ব্যতিক্রম হয়, হিসাবে অ্যালুমিনিয়ামের বেশি হওয়ার কথা, কিন্তু ম্যাগনেসিয়ামের বেশি হয়, কারণ ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাসে 3s2 এর একটা ফুলফিল অরবিটাল পরিপূর্ণ, তাই যেই কারণে কিন্তু ম্যাগনেসিয়ামটা বেশি স্থিতিশীল, তাই ম্যাগনেসিয়াম সহজে ইলেকট্রন দিতে চায় না। এক্স্যাক্টলি সেম জিনিসটা এখানেও ঘটে। কারণ দেখো তো, চিন্তা করো বেরিলিয়াম এবং বোরনের মধ্যে যেই ব্যতিক্রমটা, ম্যাগনেসিয়াম এবং অ্যালুমিনিয়ামেও একই ব্যতিক্রম। চিন্তা করে দেখো তো, বিরিয়ানি, মোগলাই, কাবাব সরিয়ে বাটিতে রাখো, এটা কি গ্রুপ 2 এর মৌল না? আর বলদ, এলো গেল, ইন্ডিয়া, থাইল্যান্ড, নিউজিল্যান্ড, এটা কি গ্রুপ 13 মৌল না? তার মানে এদের মধ্যেও একই টাইপের ব্যতিক্রমটাই কিন্তু ঘটতেছে। বুঝছো কাহিনী? তার মানে ব্যতিক্রম টোটাল 2 প্রকারের হয়, অর্ধপূর্ণ আর পরিপূর্ণ হইলে। তার মানে কি ভাইয়া আপনি বলতে যাচ্ছেন পুরা গ্রুপের সবারই এই ব্যতিক্রম হয়? আসো দেখি। তার মানে গ্রুপ 15তে নাইট্রোজেন অক্সিজেনে যে ব্যতিক্রম, ফসফরাস সালফারে একই ব্যতিক্রম, সেমভাবে আর্সেনিক আর সেলেনিয়ামেও একই ব্যতিক্রম হয়। তবে হ্যাঁ, লাস্টের 2টা হয় না, এগুলা বেশি বড় মৌল, তো এখানে আবার নর্মালি যেটা হওয়ার কথা ওইটাই হয় বলতে পারো, এখানে আবার ব্যতিক্রমটা হয় না। কিন্তু প্রথম 3 জনেই এই ব্যতিক্রমটা খাটে। সেমভাবে তুমি গ্রুপ 2 এবং গ্রুপ 13-এর কথা চিন্তা করো, বিরিয়ানি, মোগলাই, কাবাব সরিয়ে বাটিতে রাখো, বলদ, এলো গেল, ইন্ডিয়া, থাইল্যান্ড, নিউজিল্যান্ড, এখানেও প্রথম 3 ব্যতিক্রমটা খাটে, আর পরের 3টা ব্যতিক্রম আসলে বেশি বড় মৌল দেখে ওখানে আসলে ব্যতিক্রমটা খাটে না। ওখানে আবার নর্মালি যা হওয়ার, মানে যে এটাই হয় আর কি, নর্মালি যা হওয়ার ওইটাই হয়। এখানে প্রথম 3টায় ব্যতিক্রমটা খাটে, আর এখানে প্রথম 3টা ব্যতিক্রম খাটে। তো এটা আমি শিওর যে তোমরা হয়তো অনেকেই জানতা না, যারা কমেন্টে মানে যারা আগে থেকে জানতা তারা কমেন্টে জানাই দিও, তাহলে আমি বুঝতে পারবো যে অনেকে হয়তো অ্যাকচুয়ালি এটা শিখছো। এরপরে আমাদের আর কিছু কি আছে? এরপরে আমাদের একটা কথা আছে, চিন্তা করে দেখো, আমরা হচ্ছে নাইট্রোজেন এবং অক্সিজেনের মধ্যে ব্যতিক্রমটা শিখছি, সেটা কখন? যখন
এটা প্রথম আয়নীকরণ শক্তি, কারণ প্রথম আয়নীকরণ শক্তি মানে প্রথমবার ইলেকট্রন বের করা। ওইখানে কিন্তু নাইট্রোজেন অর্ধপূর্ণ, ওইখানেই নাইট্রোজেনটা অর্ধপূর্ণ, তাই নাইট্রোজেনটা ব্যতিক্রম হয় এবং ওটা বেশি হয়। বাট যদি দ্বিতীয় আয়নীকরণ শক্তির কথা চিন্তা করো, তাইলে কিন্তু ওদের দুজনের মধ্যে যা হওয়ার তাই হবে, কারণ এখানে তো আর নাইট্রোজেন অর্ধপূর্ণ না। দ্বিতীয় আয়নীকরণ শক্তিতে অলরেডি একটা ইলেকট্রন বাইর করে ফেলছো, এখন তো নাইট্রোজেন আর কি নাই, এখন তো আর নাইট্রোজেন অর্ধপূর্ণ নাই, তাই এখানে আর কোনো ব্যতিক্রম হয় না। তো আমি এটা ছোট্ট করে একটু লিখে দিতে পারি, এখন তো নাইট্রোজেন আর অর্ধপূর্ণ না, তার মানে ওর মতো বাকি যেই ব্যতিক্রমগুলো ছিল ওরাও এখন আর ব্যতিক্রম হবে না। এখন তো নাইট্রোজেন আর অর্ধপূর্ণ না, অর্ধপূর্ণ না, তাই তাই এখানে নো ব্যতিক্রম, মানে এখানে যা হওয়ার সেটাই হবে। দ্বিতীয় আয়নীকরণ শক্তিতে কোনো কি নাই, কোনো ব্যতিক্রম নাই। প্রথম আয়নীকরণ শক্তিতে আমাদের ব্যতিক্রম, কারণ দ্বিতীয় আয়নীকরণ শক্তিতে নাইট্রোজেন তো অলরেডি একটা ইলেকট্রন দিয়ে দিছে, এখন তো ও আর কি নাই, ও আর অর্ধপূর্ণ নাই, তার মানে স্থিতিশীলও নাই। স্থিতিশীল নাই মানে যেটা হওয়ার সেটাই হবে। ওকে, ক্লিয়ার। এইবার দেখো, তোমাকে আমি যদি জিজ্ঞেস করি যে পর্যায় সারণীতে সবচেয়ে বেশি আয়নীকরণ শক্তি কার হওয়ার কথা আর সবচেয়ে কম কার হওয়ার কথা, তুমিই বলো তো। বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তি বাড়ে, উপর থেকে নিচে গেলে কমে। আবার বলি, বাম থেকে ডানে গেলে বাড়ে, উপর থেকে নিচে গেলে কমে। তার মানে যে সবচেয়ে ডানে এবং উপরে অবস্থিত সেই কি হাইয়েস্ট আয়নীকরণ শক্তির অধিকারী। যে সবচেয়ে ডানে এবং উপরে, এটা কে হইতে পারে? পর্যায় সারণীর দিকে তাকায়ও, সেটা হচ্ছে হিলিয়াম। একেবারে বামে এবং উপরে, একেবারে ওই কোণায় অবস্থিত, একেবারে ওই কোণায়। তার মানে এটা কে? এটা হচ্ছে আমাদের হিলিয়াম। তার মানে হিলিয়ামের আয়নীকরণ শক্তিটা হাইয়েস্ট। আর লোয়েস্ট কার হবে? যে সবচেয়ে বামে এবং সবচেয়ে নিচে, যে সবচেয়ে বামে এবং সবচেয়ে নিচে, মানে গ্রুপ 1-এর সবচেয়ে নিচে কে আছে? হায় লিনাকে রুবি ছেঁচে ফেলেছে হিসাবে কি হওয়ার কথা? ফ্রান্সিয়াম হওয়ার কথা। বাট ফ্রান্সিয়াম তো একটা কি মৌল? তেজস্ক্রিয় মৌল। যদিও ও সবচেয়ে বামে এবং সবচেয়ে নিচে অবস্থিত, বাট ও তো তেজস্ক্রিয় মৌল, যেই কারণে ও আসলে হয় না অত বেশি। বরং সবচেয়ে লোয়েস্ট কে হয়? সবচেয়ে লোয়েস্ট হয় হচ্ছে সিজিয়াম, মানে ঠিক ওর উপরের জন। ফ্রান্সিয়ামকে আমরা কাউন্টই করতেছি না, কারণ একটা তেজস্ক্রিয় মৌল। এবার সবচেয়ে বামে সবচেয়ে নিচে ফ্রান্সিয়াম হওয়া সত্ত্বেও ও তেজস্ক্রিয় দেখে ওকে কাউন্ট করতেছি না, আমরা কাউন্ট করি কাকে? ফ্রান্সিয়ামকে, সরি সিজিয়ামকে। তাই সিজিয়ামের আয়নীকরণ শক্তি হচ্ছে লোয়েস্ট। তো এই ছিল আমাদের আজকের পড়াশোনা, আয়নীকরণ শক্তি লাইক নেভার বিফোর। আমি অনেক কম সময়ের মধ্যে তোমাদের অনেকগুলো ছোট ছোট কনসেপ্ট কিন্তু ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করছি। হয়তো অনেকে এই জিনিসগুলো আগে আগে কখনো দেখছো, বাট হয়তো অত একটা এক্সপ্লেনেশন পাও নাই। তো আমি এক্সপ্লেনেশনগুলো একদম ক্লিয়ারলি বলে দেওয়ার চেষ্টা করছি। তো সবার কেমন লাগছে আমাকে একটু জানাও। ওকে, আল্লাহ হাফিজ সবাইকে।